নমস্কার। প্রত্যেক অংশগ্রহণকারীকে মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আশিস কুমার দাস সাদর আমন্ত্রণ জানাই আজকের লাইভ অনুষ্ঠানে। অংশগ্রহণকারীকে মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আশিস কুমার দাস সাদর আমন্ত্রণ জানাই আজকের লাইভ অনুষ্ঠানে। অনুষ্ঠানের গভীরতর পর্যায়ে প্রবেশ করার আগে প্রতিদিনের যে আমরা আলাপচারিতায় ব্যস্ত হই, আজকেও তার ব্যতিক্রম হবে না। প্রত্যেককে জানাই, ওয়েদার দ্রুত বদলাচ্ছে, বদলাচ্ছে মানুষের রেজিস্ট্যান্স। সো এই ওয়েদারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে জল পান এবং তার সাথে সাথে দেহ এবং মনকে সুস্থ রাখার জন্য লাইফস্টাইল ম্যানেজমেন্ট। চারিদিকে বাচ্চারা বিভিন্ন ভাইরাল ফিভারে এবং ভাইরাস জনিত পেটের রোগে আক্রান্ত হচ্ছে, এন্টারিক ডিসঅর্ডারস। সো প্রত্যেককে খেয়াল রাখতে হবে আমাদের সন্তানদের প্রতি। এটা হলো ফিজিক্যাল ব্যায়ামের কথা, কিন্তু আপনারা কি জানেন, আপনারা কি ওয়াকিবহল, আপনারা কি অবজার্ভ করছেন, আপনারা কি অনুভব করছেন, আপনারা কি বুঝতে পারছেন, আপনারা কি টের পাচ্ছেন যে এই শারীরিক ব্যায়াম ছাড়িয়েও এক গভীরতর পর্যায়ে আমাদের শিশুরা এক গভীর চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের জীবনের বেশিরভাগ অংশটাই স্ক্রিন অধিকার করে নিয়েছে। আরে স্ক্রিন আজকের যুগে এক ইনএভিটেবল বিষয়। যেমন আমি বলছি, আপনারা অন্য একটা স্ক্রিনের সামনে বসে আমার বক্তব্য শুনছেন। তা স্ক্রিনকে নিয়ে আজকে আমাদের এগোতে হবে। বাট স্ক্রিন টাইম, তার কি কোনো কন্ট্রোল থাকবে না? তার পরিণতি কি হতে পারে, তা আমাদের জীবনে কি পরিবর্তন ঘটায়, শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্টে কিভাবে তারা প্রভাব বিস্তার করে, শিশুর বৌদ্ধিক বিকাশ, তার সঙ্গে সঙ্গে শিশুর আচরণ এবং পরবর্তীকালে শিশুর বেড়ে ওঠা এর দ্বারা কিভাবে প্রভাবিত হয়, সমস্ত কিছুই সংক্ষিপ্ত আকারে এই ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সামনে রাখতে চেষ্টা করব। একটা শব্দ বলে ফেললাম, ছোট্ট অনুষ্ঠান। নো, মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের অনুষ্ঠান 21 দিনের এক লম্বা যাত্রা। অ্যাকচুয়ালি 21 দিনের যাত্রাটা অভ্যাস ডেভেলপমেন্টের ন্যূনতম অধ্যায়। ন্যূনতম অধ্যায় 14 দিন থেকে অভ্যাস ডেভেলপ হতে শুরু করে আস্তে আস্তে, এবং 21 দিনে গিয়ে তার একটা ন্যূনতম পর্যায়ে পেরিয়ে, 21 দিনের ন্যূনতম পর্যায়ে পেরিয়ে আমরা মোটামুটি ভাবে অভ্যস্ত হয়ে উঠতে শুরু করি। এটাই সাইকোলজির প্রমাণিত সত্য। এবং সেটাকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, ইফ ইউ কন্টিনিউ, দেন উইথিন 8 মান্থস আমরা আমাদের পার্মানেন্ট হ্যাবিটে পৌঁছে যাই। যেমন কিনা খেলোয়াড়রা যায়, যেমন কিনা অধ্যাপকেরা যান, যেমন কিনা পড়াশোনায় যে সমস্ত মানুষেরা অত্যন্ত গভীরতর অধ্যয়নের মধ্য দিয়ে তাদের অভ্যাস গড়ে তোলেন। প্রতিটি জিনিসই অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা মানুষেরা, আমাদের যে হুঁশ, তাও কিন্তু এই অভ্যাসের, মানে আপনি কি ভাবছেন তারাই আপনার কর্ম এবং আপনার পেয়ে চলা, আপনার পথ চলা, আপনার সাফল্য সবকিছু নিয়ন্ত্রিত। এই অভ্যাসের ফলেই আপনি হিরো অথবা আমার মতো জিরো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি জিরোর দায়টা আমার নিজের ঘাড়েই নিলাম। কিন্তু এটাও ভুললে চলবে না যে ভারতবর্ষ কিন্তু এই চির দায় নিয়ে বসে আছে বহু বছর, বহু যুগ, বহু শতাব্দী আগে। তো সেই জিরো কখনোই কিন্তু ছোট বিষয় নয়। চলুন আজকে জিরো থেকে শুরু করা যাক। আজকে ডে জিরো, ডে 0। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই উড লাইক টু সে, বিফোর দ্যাট, বিফোর দ্যাট, আই উড লাইক টু অ্যানাউন্স ওয়ান গুড নিউজ ফর ইউ। এবং সেই নিউজ আমাদের কাছে ভেসে এসেছে ইমেল বার্তার মধ্য দিয়ে, ফ্রম ভোপাল, ফ্রম মেন্টর্ড
এডুকেশন সলিউশন লিমিটেডের থেকে। সাইকোমেট্রিক টেস্টের এক অভিনব পর্যায়ে আমরা যৌথভাবে মাইন্ড মেন্টর ইনস্টিটিউট এবং মেন্টর এডু টেকনোলজি দুজনে মিলে আমরা গড়ে তুলেছি, দুটি সংস্থা মিলে গড়ে তুলেছি। এবং সেই টেস্টে সম্পূর্ণরূপে আপনাকে সামগ্রিক গাইডেন্স দেওয়ার জন্য আমরা দারুণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। চলুন, আজকে আমাদের ইনস্টিটিউটের হাতে এসে পৌঁছেছে সেই এডু টেকনোলজির বার্তা, যা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা অথরাইজ হয়েছি এডু টেকনোলজির দ্বারা। আপনাদেরকে জানিয়ে রাখি, অত্যন্ত অল্প খরচে, অবিশ্বাস্য রকমের অল্প খরচে সাইকোমেট্রিক টেস্টের মধ্য দিয়ে কেরিয়ার কাউন্সেলিং এ এক নবীনব যুগের সূচনা করতে চলেছি আমরা, যা সাধারণ প্রতিটি মানুষ অত্যন্ত স্বল্প ব্যয়ে এই সুযোগ গ্রহণ করতে পারবে। আপনারা এই সুযোগ গ্রহণ করুন, কারণ আগামী দিনটা আগামী দিনটা অনেক ক্যালকুলেশন করে আমাদের পদক্ষেপ ফেলতে হবে। কারণ পেশার সংখ্যা কমে আসবে, পেশার সংখ্যা কমে আসবে শুধুমাত্র শিক্ষকের দ্বারা বা পাড়ার কাকুর দ্বারা বা প্রাইভেট টিউটরের দ্বারা অথবা শুভানুধ্যায়ীর দ্বারা, এমনকি পিতা এবং মাতার দ্বারাও সব সময় আর সঠিক প্রফেশন নির্বাচন করা বুদ্ধিমানের কাজ হবে না। এখন জানতে হবে আপনার সাইকোলজি অনুসারে, আপনার মানসিক গঠন অনুসারে, আপনার অ্যাপটিটিউড অনুসারে, আপনার ইন্টারেস্ট অনুসারে আপনার জীবনকে পরিচালনা করার সময় এসে গেছে। কিন্তু আমরা সকলেই সব সময় সুযোগ সুবিধা থাকলেও আমরা সঠিক পথে অনেক সময় ধাবিত হই না। কারণ কারণ যখন আমরা স্ক্রিনের দিকে তাকাই, তখন স্ক্রিনের যে রিলস, যা আমাদের বাচ্চাদেরকে অত্যন্ত ভাবে আকর্ষিত করছে। এবং বাচ্চা কেন, আমি এমনও পেশেন্ট দেখেছি, এমনও মানুষ দেখেছি, একজন স্ট্রোক পেশেন্ট, তিনি একজন স্ট্রোক পেশেন্ট যার ইসকেমিক স্ট্রোক হয়েছে এবং উনি লাস্ট 15 ডোজ ধরে তার থেকে আস্তে আস্তে রিকভার করছেন। কিন্তু রিকভার করার ক্ষেত্রে সব থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনারা জানেন হয়তো যে স্ট্রোক রিকভারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় স্লিপ, ঘুম, নিউরোপ্লাস্টিসিটি ঘটাতে সাহায্য করে। এবং সেই জায়গায় ভদ্রলোক এতটা স্ক্রিনের নেশা, রিলের নেশা, রিল মানে কুলকুল করে ডোপামিনের সিক্রেশন, কুলকুল করে ডোপামিন ট্র্যাপ, একে বলে ডোপামিন ট্র্যাপ, তা ওই ভদ্রলোককে আটকে রেখে দিয়েছে। এরকম অনেক ভদ্রলোককে, শিশুরা তো কোন ছাড়, শিশুরা তো সেই বৌদ্ধিক বিকাশে পৌঁছায়নি, ডিসিশন মেকিং এবিলিটিতেই পৌঁছায়নি। কত বড় বড় মানুষ, মানে বয়স্ক মানুষ এবং বুদ্ধিমান মানুষ, তারাও এই ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছেন। এক অদ্ভুত, আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন। এই সিচুয়েশন সম্পর্কে আজকে চলুন আমরা একটা মিশন ঘোষণা করবো, একটা চ্যালেঞ্জ ঘোষণা করবো। সেই চ্যালেঞ্জ টু এডুকেট আওয়ার প্যারেন্টস। আজকে প্যারেন্টসদের আমরা শেখাবো কি করে আপনি বাচ্চাদের সাথে বিহেভ করবেন, কিভাবে রচনা করবেন, রিলের বদলে প্রকৃতির সাথে আপনার পদযাত্রা, কিভাবে আপনি শিশুকে আবার পুস্তকের দিকে আগ্রহী করে তুলবেন, কিভাবে আপনি তাকে শাসনের বদলে ভালোবাসার মধ্য দিয়ে তাকে আবার তার জীবন পরিবর্তনের কাহিনী রচনা করতে শেখাবেন। চলুন আলোচনার গভীরে প্রবেশ করতে চাই। তার আগে আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা যারা আছেন সকলে যদি একটু ইন্ট্রোডিউস করেন, আপনাদের জাস্ট কোনো বক্তব্যের দরকার নেই, সময় নষ্ট করে লাভ নেই, একটু যদি ইফ ইউ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি একজন বিশিষ্ট মানুষকে দেখতে পাচ্ছি প্রোগ্রামের মধ্যে, উনি আছেন ডক্টর পার্থ সারথী দাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পার্থ বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। আমি সৌগতকে দেখতে পাচ্ছি, আমি কাটোয়া থেকে অয়ন ঘোষকে দেখতে পাচ্ছি, দিব্যেন্দু বড়াল স্যার, আরে দারুণ ব্যাপার, স্যার আজকে জয়েন করেছেন গোবরডাঙ্গা হিন্দু কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ইউ আর ওয়েলকাম স্যার। চলুন আমরা সকলে
আমাদের মূল অভিষ্ট লক্ষ্যের দিকে যাত্রা করি এবং শিখে ফেলার চেষ্টা করি। আর ফেসবুকে অসংখ্য মানুষ জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি, আমার সামনে স্ক্রিন ওপেন রয়েছে। অসংখ্য মানুষ, তাদের সকলকে চিনি না, জানি না, বাট কোনো অসুবিধা নেই। আপনারা যে আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেছেন এর জন্য প্রত্যেককে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই। আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন জানাই। অভিষেক, আমি একটা মিটিং এ রয়েছি, আমি পরে কথা বলবো। সো চলুন আমি আবার স্ক্রিন শেয়ার করব। সেই স্ক্রিন হবে আমাদের আগামী দিকের যাত্রাপথ। I hope my skin is visible to you all. I hope my skin is visible to you all. I'd like to get your response. স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু আনমিউট করে আমাকে জবাব দিলে ভালো হয়। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন আমরা গভীরতর পর্যায়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের চোখের সামনে যে স্ক্রিনটি রয়েছে, স্ক্রিন নির্ভরতা নয়, ভবিষ্যতের পথে আমরা চলবো এবং সেই চলার পথে আমরা যুগোপযোগী, হোয়াট ইজ নিডেড অ্যাট দিস এআই এরা, আমরা তাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। আজকে আমাদের যাত্রাপথ আমাদের সন্তানদের জন্য, আজকে আমাদের যাত্রাপথ আমাদের ছাত্রদের জন্য, আজকে আমাদের যাত্রাপথ আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের পথে। I would like to introduce myself, আশিস কুমার দাস। মন নিয়ে চর্চা করা একজন মানুষ, স্বামীজির আদর্শে এবং স্বামীজির চিন্তাধারায় নিজেকে অবগাহন করিয়ে রামকৃষ্ণ মিশনের একজন প্রশিক্ষক হিসাবে আমি চাইব আপনাদের এই যাত্রাপথে যে চাকা, যে গোলাকৃতি চাকা, তা আমি হয়ে উঠতে চাই। এবং আসুন আপনাদের পথকে একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত করার চেষ্টা করি। আজকে আমাদের মিশন খুব স্পষ্ট। আমরা জানবো স্ক্রিন নির্ভরতার বিপদগুলো এবং তার সঙ্গে সঙ্গে আমরা আজকে প্ল্যান করব ডে ওয়াইজ। আপনাদের অবগতির জন্য আবার স্পষ্ট করে দিতে চাই, আপনারা যারা আমাদের ফ্লায়ার দেখেছিলেন, এই অনুষ্ঠানের যে পোস্টার আপনারা দেখেছেন, তাতে দেখে বলেছিলাম যে 3টে সপ্তাহ ধরে এই অনুষ্ঠান প্রতি বৃহস্পতিবার আমরা করতে থাকবো। অর্থাৎ অগস্ট মাসে আমাদের অনুষ্ঠান প্রথম সপ্তাহে শেষ করবে। আজকের প্রোগ্রামের পরে 31 তারিখ করব, তারপরে আবার অগস্ট মাসের সপ্তাহের শেষে করব এবং সেই দিন আমাদের প্রোগ্রামের সমাপ্তি করবে। কেন এইভাবে প্রোগ্রামটাকে ডিজাইন করা হলো? কারণ আমার মনে হয়েছে যে হাতে একটা লিফলেট ধরিয়ে দিলে যেমন সেটা কুকড়ে ছুঁড়ে ফেলে দেয় মানুষ, ঠিক তেমনই, ঠিক তেমনই যদি আমি আজকে সমস্ত লেসন ক্লিয়ার করি, আগামী দিনে আপনারা এটা আপনাদের মস্তিষ্ক থেকে ইরেজ করে দেবেন। সেই জন্য আজকে আমি কয়েকটি লেসনের উপরে অবশ্যই ব্যাখ্যা করব এবং আপনাদেরকে ট্রেন করব। আগামী সপ্তাহে আরো কিছু লেসন নিয়ে ট্রেন করব এবং একদম শেষ সপ্তাহে আমি সর্বশেষ লেসন নিয়ে ট্রেন করব। অর্থাৎ এই প্রোগ্রামটা 21 দিনের বদলে হয়তো 28 দিনেও পর্যবসিত হবে অ্যাপ্লিকেশনের জন্য। আজ থেকে 7 দিন পরে, আবার 7 দিন পরে। তো এইভাবে আমরা যে আজকে যাব, এই যাওয়ার ক্ষেত্রে আপনাদের যে অংশগ্রহণ, সেটা পেন পেন্সিল নিয়ে হলেই ভালো হয়। কারণ এটা একটা প্ল্যান, যে প্ল্যানটা আপনারা আজকে লিখে নেবেন
এবং সেই অনুসারে আপনাদের বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হলো, আদৌ কি স্ক্রিনের নেশা সারানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিন্তু এই সম্ভবের কাজটা করবেন যিনি যিনি এই ঘোড়ার লাগামটা ধরবেন, তাকে বাংলা ভাষায় বলা হয় অভিভাবক, ইংরেজিতে বলা হয় গার্ডিয়ান। প্যাটার ফ্যামিলিয়ার শব্দটায় আমার একটু আপত্তি আছে। ডেভিড কভারভিল পড়তে পড়তে প্রথম প্যাটার ফ্যামিলিয়ার শব্দটার সঙ্গে পরিচিতি লাভ করি, কিন্তু পরবর্তীকালে আমার কথা যেন মনে হতো প্যাটার ফ্যামিলিয়াস শব্দটা বড্ড কর্তৃত্ব সম্পন্ন শব্দ। সো ওই ধরনের অভিভাবকত্ব, মানে ডেভিড কভারভিলের বাবার মতো অভিভাবকত্ব এখন আজকের যুগে একদমই কাম্য নয়। এখন কোনো কিছুই আর জোর করে চাপানোর অবকাশ নেই, কারণ আজকের বাচ্চারা এতটাই বুদ্ধিমান, এতটাই তারা জানে, এবং এতটাই তারা আপনার উপর দিয়েও চলে যাওয়ার ক্ষমতা রাখে। সো ভালোভাবে বুঝতে হবে আমাদের, কারণ তাদের কাছে প্রচুর তথ্য থাকে। এই তথ্যের ভান্ডারে তারা অনেক কিছু জেনে ফেলে। সেই জন্য তাদেরকে ডিল করতে গেলে আপনাকে অত্যন্ত বুদ্ধিমান অবস্থায় এবং আপনাকে অত্যন্ত ভালোবাসার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে। ভালোবাসা বিস্তারই আপনার মুক্তির বা ওই বাচ্চাটিকে রেস্কিউ করবার সব থেকে উত্তম পথ। চলুন আমি সেই পথেরই আজকে সন্ধান দেব। আমি সবার প্রথম একটা, মানে আমি একজন নিজের ট্রেকার, পাহাড় চড়তে পছন্দ করি, এবং এই যে তেপান্তরের মাঠের ছবিটি আমি রেখেছি, এটা আমি ইচ্ছা করেই রেখেছি যে আমি প্রথমেই এমন একটা জিনিস রাখতে চাইছি আপনাদের কাছে, যে স্ক্রিনের বদলে যদি এরকম একখানা প্রকৃতির মধ্যে, আমরা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে নিজেকে প্লেস করি, এবং এখানে নেমে এই যে অবারিত একটা অনাবিল আনন্দের যে বিস্তার, এর মধ্যে যদি আমরা বিচরণ করার সুযোগ লাভ করি, তাহলে কেমন হতো? তাহলে হাত দুটো উপরে উঠে যেত। আহা কি আনন্দ, আহা কি আনন্দ! আমরা এক অনাবিল আনন্দে এই প্রকৃতিকে অবগাহন করতাম। আজকের বাচ্চারা এটা থেকে বঞ্চিত হচ্ছে। অত্যন্ত সঠিক শব্দ, নিজেরাই হয়তো নিজেদের বঞ্চিত করছে। এবং এর পেছনে আমরা যারা অভিভাবক, তাদের কিছু মিসকনসেপশন অত্যন্ত নেগেটিভ রোল প্লে করছে। আজকে সেটারই বাঁধ ভাঙার চেষ্টা করব। চলুন আলোচনার আরো গভীরতর পর্যায়ে প্রবেশ করা যাক। এর আগে আপনারা স্ক্রিন টাইম, আমার এই ফ্ল্যাটটি আপনারা দেখেছেন, আমাদের এই ফ্ল্যাটটি আপনারা দেখেছেন। এই ফ্ল্যাটে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে 3 দিন আমি এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে মিট করব। একই প্রোগ্রাম বিভিন্ন অংশ নিয়ে আমরা 3 দিন আপনার সঙ্গে মিট করব। অতিরিক্ত স্ক্রিন টাইমের প্রভাব শাস্তি নয়, কৌশল দিয়ে অভ্যাস বদলান, ভালোবাসা দিয়েই গড়ে উঠুক একটা নতুন পথ। আমরা যেমন এখানে স্ক্রিন অ্যাডিকশন নিয়ে আলোচনা করব, শিশুর মানসিক বিকাশ এবং বৌদ্ধিক হ্রাস যেভাবে ঘটছে সে সম্পর্কে কিছু তথ্য দেব, পড়াশোনা ও মনোযোগের উপর কি প্রভাব বিস্তার হয় সে সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। হাউ টু বিগিন দ্য 21 ডে চ্যালেঞ্জ, কিভাবে শুরু করব, প্রতিটা দিন কিভাবে এক একটা চ্যালেঞ্জের সূচনা করব, প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে বাবা মার কি করণীয় থাকবে, সন্তানের মনোভাব, সময় এবং অভ্যাসের উপরে কিভাবে তার ইতিবাচক প্রভাব পড়বে। 3 সেশনস in 3 weeks. So, my dear friends, let's start our journey. And I welcome you all from different corners of West Bengal and even from some other states. আসাম থেকেও কয়েকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, ফেসবুকে ফোন করে তারা জানালেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন আজকে এক নতুন যাত্রাপথ নয়, এক অনিবার্য এই পথে আমাদের যেতেই হবে, কারণ আমরা অনেক কিছু লস করে ফেলবো এই শিশুগুলোকে যদি রেস্কিউ করতে না পারি। সো স্টার্ট আওয়ার রেস্কিউ অপারেশন। বিফোর দ্যাট উই মাস্ট প্রিপেয়ার আওয়ারসেলফ। Preparedness is the basic of any rescue operation.
Preparedness is the basic of any rescue operation. আজকে আমরা রেস্কিউ অপারেশনের প্রিপেয়ারনেস ট্রেনিং শুরু করব, তা আপনাদেরকে ইকুইপ করবে। কাল থেকেই আপনারা এর ব্যবহার শুরু করে দেবেন। Right from tomorrow you can start your program. So my dear friends, যে চিত্রটি রাখার চেষ্টা করেছি, দেখুন একটা ফ্যামিলির একটা এরকম চিত্র ভাবুন। যদি আপনি এটাকে, এই চিত্রটাকে একটা ফ্যামিলির চিত্র ভাবেন, অ্যাকচুয়ালি শিশুদের রেস্কিউ করতে গিয়ে সবার প্রথম আমার মনে হয় আমরা অভিভাবকরা আমাদের নিজেদেরই আগে নিজেদের রেস্কিউ করার দরকার। কারণ শিশুরা দেখে দেখে শেখে, যা কিছু শেখে দেখে দেখে শেখে। বিহেভিয়ার ইজ এ লার্ন প্রসেস, অর্থাৎ দেখতে থাকে এবং সেটাই সে শিখতে থাকে। সো সবার প্রথম শপথটা আমার মনে হয় করা উচিত, আমি আমার স্ক্রিনের টাইম কমাতে পারছি কি? আমি আমার শিশুর সামনে সারাক্ষণ ধরে রিলের গান বাজিয়ে যাচ্ছি কি? আমি আমার স্ক্রিনে ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারছি কি? চলুন সময় নষ্ট না করে আরো একটু গভীরে যাওয়া যাক। শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, শিক্ষকগণ, প্রিয় ছাত্রছাত্রী এবং আজকের অনুষ্ঠানে যারা রয়েছেন অতিথি হিসাবে, তাদের সকলকে জানাই অভিনন্দন। আমি আশিস কুমার দাস আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি, একজন বাবা। আমার কন্যার বয়স 29 বছর, আমার নাতির বয়স 5 বছর। অর্থাৎ বাবা হিসাবে নয়, আমি দাদু হিসাবে উপস্থিত হয়েছি। একজন শিক্ষক, আমি শিক্ষকের বদলে নিজেকে ট্রেনার বলতে বেশি পছন্দ করি, প্রশিক্ষক, মাইন্ড ট্রেনার বলতে বেশি পছন্দ করি, মাইন্ড মেন্টর বলতে বেশি পছন্দ করি। শিক্ষক মহাশয়রা আমাদের থেকে অনেক বেশি জানেন, বোঝেন এবং আমাদের জীবনে তারা আদর্শ। একজন পরামর্শদাতা এবং একজন চিন্তিত নাগরিক হিসাবে আজ এই অনুষ্ঠান আমি অর্গানাইজ করছি। আমাদের ছেলে মেয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা আজ কোথায় দাঁড়িয়ে? তারা আজ দাঁড়িয়ে আছে এক ভার্চুয়াল বাস্তবতার মুখোমুখি। তারা সব ভার্চুয়ালি আজকে ভিজিবল হচ্ছে সবকিছু তাদের কাছে। তারা বাস্তব আর কিছু করতে চাইছে না। তারা খেলাধুলা করে না, তারা পার্কে যায় না, তারা ফুটবল মাঠে যায় না, তারা কয়েকটা খেলা ছাড়া বাদ বাকি খেলোয়াড়দের নাম জানে না। কোন দিন শুনবেন নেতাজিকে চিনি না, কোন দিন শুনবেন গান্ধীজিকে চিনি না, কোন দিন শুনবেন আচার্য জগদীশ চন্দ্র বোসকে চিনি না, কোন দিন শুনবেন আরো অনেক অনেক মানুষকে এরা চেনে না, কোন দিন হয়তো শুনবেন স্বামী বিবেকানন্দকেও চিনি না। যেখানে থেকে তারা উঠে দাঁড়াতে পারছে না, এমন একটা জায়গায় তারা চলে যাচ্ছে, যেখান থেকে মনটাকে কিছুতেই তারা মুক্ত করতে পারছে না। মন ক্রমশ ওখানেই চলে যাচ্ছে, খাওয়ার সময়, পড়ার সময়, খেলার সময়, স্কুলের সময়। যেখান থেকে চোখ সরালেই যেন মনে হচ্ছে সব অসম্ভব হয়ে গেছে। চোখ কিছুতেই সে আর স্ক্রিনের বাইরে সরাতে পারছে না। একে বলা হয় ব্রেন হাইজ্যাকিং। একে বলা যায় ব্রেন হাইজ্যাকিং। চলুন আরো একটু ভেতরে যাওয়া যাক। এ কথা নতুন করে বলার কিছুই নেই যে প্রযুক্তি আমাদের শত্রু নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন প্রযুক্তি ব্যবহার আজ হয়ে উঠেছে আমাদের সন্তানের বা সন্তানদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এই পরিস্থিতিতে আমি যখন আমার নিজের ছাত্রছাত্রীদের এবং পরামর্শকারীদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, মাত্র 3 বছর বয়সের শিশুও না খেয়ে ঘুমিয়ে পড়ে, না খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ফোন না পেলে অশান্ত হয়ে ওঠে। মানে তার ঘুম, না খেয়ে সে ঘুমিয়ে পড়তে পারে। খিদেতে শিশুরা জেনারেলি জেগে ওঠে। শিশুদের কান্নার প্রথম মানে কান্নার প্রথম রিজনটাই মূলত হবে খিদে পাওয়া। খিদে পেলেই সে জেগে ওঠে, সে ক্রন্দন করতে থাকে।
কিন্তু আজকের শিশুরা খেতে না পেলেও অসুবিধা নেই, ঘুমিয়ে পড়ছে, কিন্তু ফোন না পেলে বড়ই অশান্ত হয়ে উঠছে। তখন অনুভব করেছি আমাদের দরকার কঠোর শাসন নয়, দরকার ভালোবাসার সঙ্গে গড়ে তোলা এক নতুন চিন্তা ভাবনা, এক নতুন পথ, এক নতুন অভ্যাস, অর্থাৎ একটা কাউন্টার হ্যাবিট। আই উড লাইক টু আন্ডারলাইন দিস সেন্টেন্স, উই হ্যাভ টু লঞ্চ counter habit to act against this bad habit. এই হ্যাবিটের বিরুদ্ধে আমাদের একটা কাউন্টার হ্যাবিট গড়ে তুলতে হবে, এবং সেখানে অভিভাবক হিসাবে আপনি, ইয়েস, ইউ, দ্য গার্ডিয়ান, দ্য প্যারেন্টস, ইউ আর দ্য প্রাইম মুভার্স, ইউ আর দ্য লিডার্স, ইউ আর দ্য influencers, you are the you are the main role player, you are the model of this program. So my dear friends, নিজেদের শক্তিকে একত্রিত করুন, নিজেদের ভালো দিকগুলোকে আরো শক্তিশালী ভাবুন। আপনি যা ভাবেন আপনি তাই করতে পারেন। ইয়াস, মনোবিজ্ঞানের এই শব্দটা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল। আপনি যা ভাবেন আপনি তাই হন। অর্থাৎ আজকের যে প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি, সেখানে আপনার যে ভূমিকা, সেটা তখনই সফল লাভ করবে, তখনই সাফল্য লাভ করবে, যখন আপনি ভাববেন যে আপনি পারবেন। বহু বাচ্চার বাবা মাকে দেখেছি, বহু বাজে, কিছুক্ষণ আগে একটা ফোন এসেছে, কিছুক্ষণ আগে একটা ফোন এসেছে, তা বহু বাচ্চার বাবা তারা দিগ্ভ্রান্ত, দে আর দে আর কনফিউজড, দে আর মিসলিডেড। তাদেরকে সঠিক পথ দেখানোটাই যথেষ্ট নয়, সেই সঠিক পথে একদম কিভাবে এগোবে সেই রাস্তাটাও তৈরি করে দেওয়া দরকার, প্ল্যানিংটাও তৈরি করে দেওয়া দরকার। আজকে সেটাই আমি করব। চলুন আরো আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করা যাক। আমরা এই ভাবনাটাকে জন্ম দিয়েছি 21 দিনের মোবাইল মুক্তি চ্যালেঞ্জ। 21 দিন শব্দটা কেন, আমি শুরুতেই বলেছি, মিনিমাম অভ্যাস গঠন করবার জন্য, সরি, অভ্যাস গঠন করবার জন্য মিনিমাম ওই 21 দিনটি লাগে, এবং এটাকে প্রায় 80 দিন পর্যন্ত প্র্যাকটিস করবার কোনো কোনো সময় প্রয়োজন পড়ে। কিন্তু বেশিরভাগ মানুষই, দৃঢ়চেতা মানুষই 21 দিনে অভ্যাস তৈরি করে ফেলে। কখনোই ছেলেকে মাঠে যাওয়ার পরামর্শ দিলেই ছেলে মাঠে যেতে শুরু করে না। ছেলেকে 21 দিন মাঠে নিয়ে যেতে পারলে তবে 22 দিন পর থেকে আর হয়তো ভাবতে হয় না ছেলে গেল কি গেল না। সে 6টাতেই তার ঘুম ভাঙবে, 5:30তেই তার ঘুম ভাঙবে ভোর, এবং সে মাঠে চলে যাবে, আপনি ঘুমিয়ে থাকলেও চলে যাবে। সো এই শুধু একটা এটা একটা শুধু ওয়েবিনার নয়, আজকে যেটা আমরা করতে চলেছি, করছি, অর্গানাইজ করছি, এটা শুধু একটা ওয়েবিনার নয় যেখানে শুধু বক্তৃতাবাজি হবে, আমি শুধু বলে যাব, আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। যদি মনে করেন যে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আপনি এখনো বুঝতে পারছেন না, তাহলে আপনার জন্য এই স্থানটা হয়তো নাও হতে পারে। এটা একটা অভিভাবক এবং সন্তানদের মধ্যে সম্পর্কের ডায়েরি। এটা একটি সহজ কিন্তু সুনির্দিষ্ট অভ্যাস তৈরির পথ নির্দেশিকা। প্রতিদিন মাত্র একটি করে ছোট পরিবর্তন করব আমরা, কোনো হিউজ পরিবর্তনের দরকার নেই, বাট কিউমুলেটিভ এফেক্ট। আপনারা তো জানেন এই কিউমুলেটিভ ব্যাপারটা, কম্পাউন্ড ইন্টারেস্ট, সবকে বলা হয়েছিল, আইনস্টাইন কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে মন্তব্য করেছে যে পৃথিবীর সব থেকে কার্যকরী হিসাব হলো এই কম্পাউন্ড ইন্টারেস্ট।
এবং অত্যন্ত প্রশংসা করেছেন এই কম্পাউন্ড ব্যাপারটাকে। তা আমরাও সেই কম্পাউন্ড সিস্টেমে আমাদের কম্পাউন্ড এফেক্ট ডেভেলপ করার চেষ্টা করব এবং শক্তিশালী করার চেষ্টা করব। একজন ভদ্রলোককে বলা হলো তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, সেই ভদ্রলোক তাকে বললেন না, আমাকে তুমি প্রতিদিন 1 টাকা করে দেবে। প্রতিদিন 1 টাকা, তারপরের দিন 2 টাকা, তারপরের দিন 3 টাকা, তারপরের দিন 4 টাকা, তারপরের দিন 5 টাকা, এইভাবে তুমি দিতে থাকবে। দেখা গেছে যে ওই যতদিন ধরে একটা 1 বছর বা এরকম একটা সময়ের হিসাব করা হয়েছিল, ঠিক মনে পড়ছে না গল্পটা আমার, দেখা যাচ্ছে হিসাবে দাঁড়া যাচ্ছে যে 3 কোটিটা দাঁড়াচ্ছে। সো চলুন এরকমই একটা এফেক্ট আমরা তৈরি করার চেষ্টা করব, কখনো খেলায়, কখনো কথায়, কখনো গান গেয়ে। সরি, আমি গান গাইবো না। কখনো গান গেয়ে, আবার কখনো শুধু একসঙ্গে হাঁটতে হাঁটতে। এই জন্যই প্রথমে একটা হাঁটার পথ দেখিয়েছিলাম। এবং এই নান্না মুন্নাদের নিয়ে আমরা যখন বিচরণ করতে বেরিয়েছি আজকের আলোচনাটাকে, চলুন দেখা যাক কিভাবে এদের মন জয় করা যায়, কিভাবে এদের ভালোবাসা যায়। আমার খুব পছন্দের একটা ছবি, ইমেজ আমি এখানে রেখেছি। মেক শিওর ইটস কানেক্টেড বিফোর ইউ স্টার্ট টকিং। কথা বলবার আগে আগে খুব ভালো করে বুঝে নিন আপনার মস্তিষ্কের নির্দেশ পেয়েছেন তো ঠিকঠাক। আপনি আপনার মস্তিষ্কের নির্দেশ, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি, বা সারা পৃথিবীতে এই কথাটাকে এইভাবেই ভাবা হয় যে আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে কথাটা প্রয়োগ করছেন তো। অর্থাৎ আমরা তো বলে ফেলি অনেক কিছুই, কিন্তু ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলেই কর্মক্ষেত্রে সন্তানের সঙ্গে কিন্তু সমস্যা তৈরি হয়, বিশেষ করে সেই সন্তানের বয়স যদি 14 বা 13 থেকে 18 বছর হয়। লড়াই অনিবার্য। এই সময়টা কি বলে আপনারা সবাই জানেন। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে খুব সতর্কতার সঙ্গে আপনি যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট অভিভাবক না হন, তাহলে কিন্তু আপনি পারবেন না আপনার শিশুকে দিকভ্রান্ত পথ থেকে বৈতরণী পেরিয়ে নবযুগের দিকে আলোকিত জীবনের জন্য ধাবিত করতে। আপনার শিশু এক উজ্জ্বল জ্যোতিষকে পরিণত হবে। আমরা সেদিকে তাকিয়ে থাকবো, সেই আলোয় আমরা আলোকিত হব। চলুন এই আশা নিয়ে আজকের লেসন আরো গভীরতর পর্যায়ে যাই। আপনার শিশু আমাদেরই শিশু, আমাদের দেশের শিশু। আপনার সন্তান আমাদের দেশের সন্তান, আমাদেরই সন্তান। সো আপনার শিশুকে আমরা চাই এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত করতে। কিন্তু স্যার, কিন্তু ম্যাডাম, আপনি অভিভাবক, রোল প্লে কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। প্রতিদিনে বাবা মাকে আহ্বান জানানো হয়েছে, প্রতিটি দিনে আপনি শুধু বলবেন না, আপনি থাকবেন। আপনি শুধু নির্দেশ দেবেন না, আপনি হাত ধরবেন। আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জটি কেবল শিশুর নয়, এটা অভিভাবকদের আত্মপরিবর্তনের জন্য প্রমূল। অভিভাবকরা এর মাধ্যমে পরিবর্তিত হয়ে যাবেন। চলুন দেখা যাক কি করা যায়। আমি একজন এআই ভিত্তিক কেরিয়ার ডিজাইনার হিসাবে স্পষ্ট দেখতে পাই, একদম স্পষ্ট ভাবে আমরা বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি আজকের ছেলেমেয়েরা যদি শৈশবে স্ক্রিনের বন্দিত্বে অভ্যস্ত হয়, তাহলে ভবিষ্যতে তারা সৃজনশীল, আবেগ নির্ভর এবং মানবিক নেতৃত্বের জায়গা হারিয়ে ফেলবে। এরা আর মানবিক ভাবে নেতৃত্ব করতে পারবে না, লিডারশিপ করতে পারবে না মানবিক ভাবে। তার কাছে মনে হবে আমি কি পেলাম, আমি কি পেলাম, আমি কি পেলাম, আমি কি দিলাম, আমি কি দিলাম, সেটা তার কাছে মনে হবে অপ্রয়োজনীয় চিন্তা। আমাদের আজ প্রয়োজন সংবেদনশীলতা, মনোযোগ, বাস্তব যোগাযোগ। এবং এই সবকিছুর শুরু হয় একটা ছোট্ট অভ্যাস বদলের মধ্য দিয়ে। অর্থাৎ সংবেদনশীল হওয়া, শিশুদেরকে মনোযোগী করে তোলা এবং বাস্তবতার সঙ্গে যোগাযোগ করা, নট ভার্চুয়াল বাট অফ রিয়াল ওয়ার্ল্ড। প্রকৃতির সঙ্গে তাকে যদি আমরা সংযোগ করাতে পারি, তাহলে সবকিছু বদলে যাবে। এই বদলের জন্য চলুন ছোট্ট ছোট্ট পায়ে আমরা চলতে শুরু করি।
21 দিন সময় দিন আমাকে, সরি সরি সরি, নিজেকে, আপনার শিশুকে মাত্র 21 দিন সময় দিন। সরিটা ছিল ইচ্ছাকৃত, ভুল করে চেয়ে বসেছিলাম আপনাদের কাছে আমার জন্য। আপনি আপনার জন্য চাইতে পারেন, আমি পারি না। আমার কাজ আপনাকে ইকুইপ করা, প্রতিটি সাইকোলজিস্টের কাজই তাই। সাইকোলজিস্টের কাছে যখন যাবেন তখন এই কথাটা একটু অনুভব করে যাবেন, মাথায় প্রবেশ করিয়ে নেবেন যে সাইকোলজিস্ট আপনাকে কিভাবে উদ্ধার পাবেন, তার দৃষ্টিকোণ বাতলে দেবেন, আপনার চিন্তাকে পরিবর্তন করে দেবেন। পরিবর্তনের রাস্তায় সাইকেল অথবা মোটর সাইকেল অথবা মোটর গাড়ি অথবা জেট প্লেন কিভাবে আপনি পৌঁছবেন সেটা সম্পূর্ণ আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ একজন সাইকোলজিস্ট আপনার প্রবলেম সলভ করেন না, আপনার সাইকোলজিস্ট আপনাকে সেই মানসিক দৃঢ়তা দেন, সেই মানসিক প্রত্যয় আপনার মধ্যে জাগিয়ে তোলে, সেই ভাবে আপনাকে দিক নির্দেশনা দেন যাতে আপনি আপনার প্রবলেম নিজেই সলভ করে ফেলতে পারেন। কোনো দেবদূতের কাছে আপনি এসেছেন সাইকোলজিস্ট মানে তা নয়। উনি আপনার ক্ষমতা সম্পর্কে জাগরিত চেতনায় আপনি উদ্ভাসিত হয়ে ওঠেন। আপনার জীবন পরিবর্তনের জন্য আপনি নিজেই নিজেকে রাঙিয়ে তোলেন, আপনি নিজেই নিজেকে সাজিয়ে তোলেন। সামনের যুদ্ধ তখন শুধু আপনার আর ওই যুদ্ধের পরিস্থিতির মধ্যে আপনার সাহস, আপনার এগিয়ে চলার উদ্যম, এর মাধ্যমেই আপনার জয়কে নিশ্চিত করে। আপনি পারেন, আপনি পারেন, আপনি পারেন। একজন সাইকোলজিস্ট হিসাবে আপনার এই পাড়ার যে মেটেরিয়াল, আপনার পাড়ার যে অন্বেষণ, আপনার পাড়ার যে পটেনশিয়ালিটি আপনার মধ্যে রয়েছে, তাকে জাগিয়ে তোলা আমাদের কাজ। আমাদের কাজ আপনাকে জাগিয়ে তোলা এবং আপনাকে ইকুইপ করা এবং আপনার সন্তানকে এক নতুন বিকশিত পথের দিকে ধাবিত করবার জন্য আপনাকে আরো প্রশিক্ষিত করে তোলা। ভালোবাসা দিন, সে আপনাকে বিশ্বাস করতে শিখবে। আর আপনি যদি বিশ্বাসটা অর্জন করে ফেলেন, আপনি আপনার সন্তানের পাশে আছেন মানেই ভাববেন না যে আপনি খুব বিশ্বস্ত জায়গায় আছেন। আপনি বিশ্বাসের সঙ্গে থাকুন, বদল শুরু হবে আজ থেকেই। রাইট অ্যাট দিস মোমেন্ট, রাইট অ্যাট দিস মোমেন্ট, 9:15 ইজ দ্য টাইম টুডে। আজ থেকেই বদল শুরু হবে। তার আগে একটু বোঝার দরকার কেন এটা এত গুরুত্বপূর্ণ। প্রথমত, শিশুর মানসিক বিকাশ এবং বৌদ্ধিক হ্রাস। প্রতিদিন 2 ঘন্টার বেশি স্ক্রিন টাইম ছোটদের জন্য ভাষা শেখায় দেরি করে, মনোযোগের ঘাটতি ঘটায়, মোটর স্কিল বা নড়াচড়ার দক্ষতা হ্রাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। 2 ঘন্টার বেশি যদি কেউ স্ক্রিন টাইম ব্যবহার করে, তার ভাষা শিখতে দেরি হয়ে পড়ে, মনোযোগের ঘাটতি ঘটতে থাকে, মোটর স্কিল বা নড়াচড়ার ক্ষমতা হ্রাস করে যায়। সেই শিশুদের ব্যালেন্স কম হয়, সেই শিশুদের গতি কম হয়, সেই শিশুরা খেলাধুলায় যে স্মার্টনেস লাগে তা প্রয়োগ করতে পারে না। সেই শিশুরা সকল শিশুদের সঙ্গে সমানভাবে মিলেমিশেও থাকতে পারে না। সেই শিশুরা অনাবশ্যকভাবে বাচ্চাদের মধ্যে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ে। প্রাক প্রাথমিক বয়সী শিশুদের মধ্যে অতিরিক্ত স্ক্রিন টাইম বাক ও শেখার অসুবিধা, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের মতো উপসর্গ, সামগ্রিক বিকাশে দেরি ইত্যাদি ব্যাপার হয়। সায়েন্স ডাইজেস্ট ম্যাগাজিন থেকে এই তথ্য উপলব্ধ হয়েছে। 2, পড়াশোনা এবং মনোযোগের উপর প্রভাব। ভারত সহ বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে খারাপ একাডেমিক পারফরমেন্সের সম্পর্ক রয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে উদ্বেগ এবং মানসিক চাপ ক্রমশ বাড়ছে। যেসব কিশোর 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 সপ্তাহের দিনে 3 ঘন্টার বেশি কম্পিউটার ব্যবহার করে, তাদের মধ্যে উদ্বেগ এবং বিষণ্ণতার ঝুঁকি 30% বেশি। অর্থাৎ দেখা যাচ্ছে যারা স্ক্রিন বেশি ব্যবহার করছে তারা স্বাভাবিকভাবে অ্যাংজাইটি
অথবা ডিপ্রেশন বিভিন্ন সিচুয়েশনের শিকার হয়ে উঠছে। 3, আচরণগত ও মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি। অতিরিক্ত স্ক্রিন টাইম বাহ্যিক আচরণগত সমস্যা যেমন আগ্রাসন, অ্যাগ্রেসিভনেস, মনোযোগহীনতা, ল্যাক অফ কনসেন্ট্রেশন, অভ্যন্তরীণ সমস্যা যেমন উদ্বেগ, ডিপ্রেশন। একটি বিশাল মেটা অ্যানালিসিসে দেখা গেছে 10 বছরের কম বয়সী শিশুদের মধ্যে স্ক্রিন টাইমের অতিরিক্ত ব্যবহারিক সমস্যার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ স্ক্রিন টাইম শিশুদের মানসিক, বৌদ্ধিক এই সমস্ত দিক থেকেই এক ক্ষতিগ্রস্ত দিকে নিয়ে যাচ্ছে এবং তার আচরণ অ্যাগ্রেসিভ হয়ে পড়ছে। ঘুমের সমস্যা। আপনারা সকলেই জানেন যে আমাদের মস্তিষ্কের শ্রেষ্ঠ ঔষধের নাম হলো ঘুম, স্লিপ। এবং তারও একটা মজার জায়গা আছে, রেম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট। যে সময় ঘটতে থাকে সেই সময় আমাদের মেমোরি পুনর্গঠিত হয়, স্ট্রং হয়, মস্তিষ্কের মধ্যে তার অবস্থান দৃঢ় হয়। আবার যখন আমরা রেম স্লিপ পেরিয়ে গভীর ঘুমের মধ্যে পৌঁছে যাই তখন আমাদের মাসেল রিকভারি হয়। অর্থাৎ যারা শরীরচর্চা করেন, জিমে যান, তারা ডিপ স্লিপে যখন থাকেন তখন তাদের মাংসপেশি রিপেয়ার হয়। আপনি তো জানেন জিমে গেলে মাংসপেশি প্রতিদিনই ছেড়ে এবং তারপরেই আবার নতুন মাংসপেশি গঠিত হয়। তা এই যে তন্তুর গঠন আবার বেড়ে যাওয়া, বাড়তে থাকা, এই কাজটা গভীর ঘুমের মধ্যে ঘটে, অর্থাৎ রেম স্লিপের পরের স্টেজ। অর্থাৎ ঘুম, দুই অবস্থারই ঘুম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ঘুমের প্রধান খাদ্য অক্সিজেন, ঠিক তেমনি ঘুমের প্রধান ঔষধ ঘুম। স্ক্রিন থেকে বেরোনো নীল আলো বিশেষ করে রাতে ঘুমের সময় আমাদের যে স্লিপ সাইকেল তাকে ব্যাহত করে। ঘুমের সমস্যা, ক্লান্তি, আবেগ নিয়ন্ত্রণে ঘাটতি, মেয়েদের মধ্যে প্রভাব আরো অনেক অনেক বেশি। অন্যান্য শারীরিক সমস্যা, চোখের চাপ, ভুল ভঙ্গি। অনেকক্ষণ ধরে আপনি যখন স্ক্রিন ব্যবহার করছেন ভুল ভঙ্গিমাতেই আপনি বসে থাকেন, আপনি কখন ঝুঁকে পড়ছেন আপনি নিজে তা খেয়ালই রাখতে পারেন না। চোখের চাপ, ভুল ভঙ্গি, স্থূলতা, হৃৎপিণ্ডের চাপ, হাড় মাংসপেশির ব্যথা ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এ তো গেল বিভিন্ন শারীরিক সমস্যার কথা, এবং আরেকটু এটা নিয়ে আলোচনা করার আছে। নতুন একটা ঝুঁকি আসছে, অদ্ভুত একটা ঝুঁকি আমাদের সামনে এসে হাজির হয়েছে, ভার্চুয়াল অটিজম এবং মুড ডিসঅর্ডার। ভারতীয় শিশু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ভার্চুয়াল অটিজম একটি নতুন সমস্যা। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে অটিজমের মতো উপসর্গ দেখা দিয়েছে। অটিজমের মতোই উপসর্গ, কথা বলার শেখা দেরি হওয়া, সামাজিক আপনি তো জানেন অটিজম একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, অনেক রকমের ওখানে সিমটম থাকে, এই জন্য স্পেকট্রাম বলা হয়। ঠিক এরকম ধরনের স্পেকট্রাম আজকাল দেখা যাচ্ছে ভার্চুয়াল অটিজম, এই সেই জন্য ভার্চুয়াল অটিজম বলা হচ্ছে। কথা বলা শিখতে দেরি হওয়া, সামাজিক যোগাযোগের সমস্যা, আবেগ নিয়ন্ত্রণের অভাব। ভাগ্যক্রমে সময় মতো স্ক্রিন কমালে এটি রিভার্স করা সম্ভব। আপনি জানেন নিশ্চয়ই যে অটিজমের সমস্যা একটা অভিভাবককে কিভাবে বিচলিত করে, এবং বহু সময় ধরে এই বিষয়টার উপরে যত্ন রাখার প্রয়োজন পড়ে, ওই শিশুগুলিকে যত্ন রাখতে হয়। কিন্তু স্ক্রিন ব্যবহার করে যারা ভার্চুয়াল অটিজমের শিকার হচ্ছে, টাইমস অফ ইন্ডিয়ায় খবর বেরিয়েছিল, তারা কিন্তু যদি স্ক্রিনকে বন্ধ করা যায় রিকভার করে যায়। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে স্ক্রিন অ্যাডিকশন শুরু হলে প্রি-টিন বয়সেই দেখা দেয় উদ্বিগ্নতা, তীব্র আবেগ পরিবর্তন, ঘুম কমে যাওয়া, উত্তেজিত আচরণ ইত্যাদি। অর্থাৎ স্যার, অর্থাৎ ম্যাডাম, অর্থাৎ মহাশয়, অর্থাৎ মহাশয়া, অর্থাৎ ফ্রেন্ডস, আমরা এই ঝুঁকিগুলো সম্পর্কে ওয়াকিবহাল হয়ে ওঠার মানেই হলো আমাদের কি করণীয় সে সম্পর্কে আমরা এখন দৃঢ় প্রতিজ্ঞ
শপথ গ্রহণের পথে রয়েছি। আমরা বুঝলাম যে আমাদের বাচ্চাদেরকে রেস্কিউ করাটা কেন জরুরি। চলুন এবার রেস্কিউ অপারেশনের প্ল্যানিং গুলো নিয়ে আলোচনা করা যাক। আরো একটু ভালো করে বুঝে নেব একটা টেবিলের মাধ্যমে। অলরেডি এটা আলোচনা করেছি, তবু একটা টেবিল প্রেজেন্টেশন করার প্রয়োজন আছে। কারণ যে কোনো রিপ্রেজেন্টেশনই যদি টেবিল আকারে প্রকাশ করা যায়, তাহলে সেটা কি হবে, একই সাথে অনেকগুলো পাতা পড়তে হয় না, সেই টেবিলে সাজানো ডাটা থেকে আমরা জিনিসটা বুঝতে পারি। আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এবং এই স্ক্রিনশট, প্লিজ টেক দ্য স্ক্রিনশট। আমি আপনাদের অনুরোধ করব, এই একটা স্ক্রিনশট ইমিডিয়েট আপনারা সংগ্রহ করে নিন। আমি কিছু সময় অপেক্ষা করছি, আপনার এই পাতাটার একটা স্ক্রিনশট সংগ্রহ করুন। যারা ল্যাপটপে আছেন তারাও, যারা মোবাইলে আছেন তারাও, যারা ফেসবুকে আছেন তারাও, যারা জুমে আছেন তারাও। এটা আপনাদেরকে একসাথে বহু মানুষের কাছে এটা ফরওয়ার্ড করে দেবেন। বহু মানুষের কাছে এটা ফরওয়ার্ড করে দেবেন যে স্ক্রিনের প্রভাব কিভাবে আমাদের বাচ্চাদের উপর পড়ছে, তারা সচেতন হোক। সমস্যা বুঝলেই সমস্যা সমাধানের আগ্রহ জেগে ওঠে। চলুন, আপনাদের ভালো হোক এই কামনা করি। চলুন আজ থেকে শুরু করা যাক একটা নতুন অধ্যায়ের কথা। আজকে আমি ডে ওয়ানে প্রবেশ করব। এই ডে ওয়ানটা আজকেই শুরু হবে না, হয় কাল থেকে। আপনারা কাল থেকে আপনাদের বাচ্চাদের উপরে এই ডে ওয়ান পুরোপুরি ব্যবহার করতে শুরু করবেন। মোবাইল ছাড়া পুরো 1 ঘন্টা কাটাও। ডে ওয়ানের প্রোগ্রাম, মোবাইল ছাড়া পুরো 1 ঘন্টা কাটাও। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি বাচ্চাকে নির্দেশ দিলেন যে তুমি মোবাইল ছাড়া, মানে যে সময় সে মোবাইল পরে ব্যবহার করে সেই সময়টাকে বেছে নিতে হবে। স্কুল থেকে আসার পরে, অথবা খেলাধুলা থেকে বাইরে থেকে আসার পরে, অথবা টিউশন থেকে আসার পরে, অথবা সাত সকালেই। অভিভাবকদের বিশেষভাবে মাদের একটা অনুরোধ করব। আজকাল মাদের একটা অদ্ভুত কথা শুনি, এই আজকাল সবাই মোবাইল দেখে, কেন বাচ্চাকে বারণ করবো। আসলে নেশাটা মায়ের। বাচ্চা যদি মোবাইল দেখে, মানে বাচ্চার এই অভ্যাসটা কিন্তু মায়ের থেকে তৈরি হয়েছে। এবং বাচ্চাকে ওই মোবাইল ধরিয়ে দিয়ে তাকে ওই দিকে অ্যাটেনশন দিয়ে মুখের মধ্যে খাবার গুজে দেওয়া হয়। মানে মূলত হবে তাকে ঠেসে খাবার খাইয়ে দেওয়ার জন্য মোবাইল হাতে ধরিয়ে দেওয়া হয়। চলুন এই সমস্ত বিষয়গুলো বন্ধ করবার জন্য প্রথমে 1 ঘন্টার কথাই ভাবা যাক। মোবাইল ছাড়া পুরো 1 ঘন্টা কাটাও। কি করবে তার বিকল্প হিসাবে? বই পড়া দিয়ে শুরু। একটা বই, একটা কোলে বসা সময়, একটা হাসি মুখ, এটাই হোক ফোনের সবচেয়ে ভালো বিকল্প। অর্থাৎ আপনাকে বিকল্প দিতে হবে। আপনি কি দেবেন বিকল্প? আপনি দেবেন একটা বই। আপনার বাচ্চা যেমন বয়স, যেমন ধরনের বইয়ের তার জন্য সুইটেবল হবে সেরকম একটা বই। আগামী দিনে একটি বই প্রকাশের পথে রয়েছে, 15ই আগস্ট তার রিলিজ ডেট। পাবলিশারের সঙ্গে কথা হয়ে গেছে, এবং বই প্রস্তুতির মুখে, ফর্মা রেডি হচ্ছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই বই আপনাদেরকে আরো বড় গাইড দেবে। আপনারা যোগাযোগে থাকুন, বইটি সংগ্রহ করার চেষ্টা করুন। তাহলে কি বললাম? একটা বই, একটা কোলে বসা সময়, অর্থাৎ কোলে বসতে দিন বাচ্চাটাকে, একটু বুড়ো বাচ্চা হলেও দিন, একটা হাসি মুখ, এটাই হোক ফোনের সবচেয়ে ভালো বিকল্প। চ্যালেঞ্জের উদ্দেশ্যটা কি? আপনি 1 ঘন্টা, কোন সময় বললাম? যে সময় বাচ্চা মোবাইল ব্যবহার করে। অর্থাৎ আপনি যে সময় মোবাইল ব্যবহার করে না তাকে কাউন্ট টেনে লাভ নেই। যে তাকে চ্যালেঞ্জটা করতে হবে যে সময় ব্যবহার করে। 1 ঘন্টা, 1 ঘন্টা, অনলি 1 আওয়ার ফার্স্ট ডে। চ্যালেঞ্জের উদ্দেশ্য, আজকের দিনে শিশুদের একটানা মনোযোগ ধরে রাখার সবচেয়ে ভালো উপায় হলো বই ও গল্প। তাকে যদি আপনি গল্প শোনান, আপনি দেখবেন ম্যাজিকের মতো কাজ করেন গল্প শোনাতে পারলে। ছোট ছোট গল্প তৈরি করুন, আমি আপনাকে হেল্প করতে পারি। স্টোরি টেলিং ইজ ওয়ান অফ মাই ভেরি ভেরি, মানে গুড হ্যাবিট, অ্যান্ড আই লাইক ভেরি মাচ। আমি আমার বক্তৃতার মধ্যে সবসময় স্টোরি টেলিং করার চেষ্টা করি, এবং অনেকগুলো গল্প আমি তৈরি করে রেখেছি। আমি কোনো সাহিত্যকার নই, খুব ভালো গল্প লিখতে পারি তা নয়, কিন্তু মূলত ভাবে ওই গল্পগুলোর মধ্যে এসিএল, এসিএল মানে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং কে ত্বরান্বিত করবার ছোট ছোট বিভিন্ন উদাহরণস্বরূপ গল্প, উদাহরণ দিয়ে দিয়ে গল্প, তার মধ্যে প্রকৃতি থেকে জন্তু জানোয়ারকেও ভাড়া করা যেতে পারে, সেইভাবে গল্পগুলো তৈরি করা হয়েছে। এবং মাননীয় শিক্ষক মহাশয়দের কাছেও আপনারা যোগাযোগ করতে পারেন,
তারাও আপনাকে অনেক ছোট ছোট গল্পের উপাদান দিতে পারে। প্রচুর বইপত্রও আছে, বইয়ের অভাব নেই বাংলাদেশে। আমাদের দেশে এই ধরনের গল্পের বইয়ের কোনো অভাব নেই। শুধু আপনার খোঁজার ইচ্ছা আর পড়ার নিজের ইচ্ছা। আপনি যদি নিজে না পড়েন, আপনার বাচ্চা পড়বে না। আপনার বাচ্চার সঙ্গে আপনাকে নিজেকে পড়তে হবে। আজকের দিনে শিশুর একটানা মনোযোগ ধরে রাখা সবচেয়ে ভালো উপায় হলো বই এবং গল্প। এই চ্যালেঞ্জ আমরা ওকে শেখাবো। মোবাইল ছাড়াও আনন্দ পাওয়া যায়, শেখা যায়, এবং গল্পের দুনিয়ায় হারিয়ে যাওয়া যায়। গল্প এমনভাবে বলার চেষ্টা করুন, একটু স্টোরি টেলিং শিখুন। স্টোরি টেলিং শিখতে পারলে আপনি কিন্তু, স্টোরি টেলিং এর উপরে বিভিন্ন কোর্স হয়, আপনি ইচ্ছা করলে স্টোরি টেলিং সার্চ করবেন, স্টোরি টেলিং কোর্স। সূত্র দিচ্ছি, এই স্টোরি টেলিং করবার জন্য রামকৃষ্ণ মিশন পোস্ট হাউস ক্যাম্পাস অনেক ভালো ভালো অ্যাঙ্কারদের এনে এই স্টোরি টেলিং প্রোগ্রাম পরিচালনা করে। আপনারা যদি পারেন, বোস হাউস ক্যাম্পাস সার্চ করবেন, পেয়ে যাবেন। বোস হাউস ক্যাম্পাসে এই ধরনের কোর্স হয়। আপনারা একটু যোগাযোগ রাখার চেষ্টা করুন। সেখানে ছোট কোর্স, 1 দিন 2 দিন বা 4 দিনের কোর্স হয় এরকম। সেগুলো একটু করলে আপনি অনেক উপকার পাবেন। অ্যাকচুয়ালি না, আজকের যুগে প্রতিটি জিনিসেরই কোর্স আছে, এবং শেখার যদি ইচ্ছা থাকে, এই ছোট ছোট কোর্সও আপনাকে অনেক আলোকিত এবং পরিপূর্ণ জীবনের আনন্দ দিতে পারে। শেখার আগ্রহটাই হচ্ছে আসল কথা। চলুন এটাকে আরো গভীরতর ভাবে আলোচনা করার চেষ্টা করবো। ডে 1, কাজের ধাপ। কিভাবে এই কাজটা করবেন তার একটা ধাপ অ্যানালিসিস আপনাদেরকে দেবো। প্রথম, মোবাইল 1 ঘন্টার জন্য দূরে রাখুন। বাবা মা ও সন্তান দুজনেই ফোন দূরে রাখুন। দুজনেরই ফোন দূরে রাখুন। বাবা মা, বাবা বা মা ও সন্তান দুজনেরই ফোন দূরে রাখুন। 2, শিশুর পছন্দের বই বেছে নিন। যদি না থাকে নতুন বই কিনুন বা লাইব্রেরি থেকে নিন। ও 3, বই নিয়ে আরামদায়ক কোলে বসুন। বিছানা, চেয়ারে বা ঘরের নিরিবিলি কোনায় বসার চেষ্টা করুন, যেখানে নিরিবিলি আছে, এবং আরামদায়ক আরামদায়ক জায়গায় বসার চেষ্টা করুন। কমফোর্ট থাকে যেন সেই জায়গাটা। ধুলো, বালি, নোংরা, ধোঁয়া, চেঁচা মেচি, গরম, এরম যেন অবস্থা না হয়। একটু আরামদায়ক অবস্থায় বসার চেষ্টা করুন, যাতে শিশুটা মানে, ও তো অ্যাকচুয়ালি যখন মোবাইল ছেড়ে ও যখন এই জায়গাটা আপনি আসবেন, ওকে নিয়ে আসবেন, ওর মধ্যে একটা মানসিক চঞ্চলতা থাকবে, একটা হাইপার অ্যাক্টিভিটি ওই সময় জেনারেট করবে, অ্যাংজাইটি জেনারেট করবে। এবং সেই জায়গাটাতে ও যেন একটা কমফোর্ট পায়, শারীরিক কমফোর্ট। সাইকোসোম্যাটিক অবস্থাটাকে কন্ট্রোল করতে পারে না। তার শরীরের উপর যে প্রভাব বিস্তার হওয়া, তার সে তখন দেবে ঘামতে শুরু করেছে, রেগে যাচ্ছে, সারা শরীরকে সে শক্ত করে তুলছে, ঘাটে শক্ত করে তুলেছে, মুখের মধ্যে রাগ এসে গেছে, দাঁত কিড়মিড় করছে। এই জায়গাটা থেকে আপনি ওকে শান্ত একটা রূপ দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার দেখবেন ভালো লাগবে। বই নিয়ে আরামদায়ক করলে বসুন, বিছানা, চেয়ার বা ঘরের নিরিবিলি কোনায়। বাবা অথবা মা জোর করে শোনান বা একসাথে পড়ুন। প্রতিটি শব্দে আবেগ আনুন। আমি কিছুক্ষণ আগে বললাম স্টোরি টেলিং শিখতে হবে। এই যে ধরুন আমি কথা বলছি, যখন এই যে আবেগ আনার চেষ্টা করছি কথার মধ্য দিয়ে, প্রকৃতিকে এনজয় করা, কথা বলা। কথা বলা তো আবেগের প্রকাশ। যদি আপনি না করতে পারেন, আপনি যদি নাটকীয় যদি না হতে পারেন, তাহলে কিন্তু আপনি বাচ্চাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন। আমি কিছুক্ষণ আগে কি বলেছিলাম? ইনফ্লুয়েন্সার। যখন অমিতাভ বচ্চন ডায়ালগ দিচ্ছেন, তখন মোহিত হয়ে আমরা তার দিকে তাকিয়ে আছি। আমরা কেউ কি ভেবে দেখেছি যে অমিতাভ বচ্চন তার বাবার কাছ থেকে কিভাবে গল্পগুলো শিখেছেন? ভেবেছেন অমিতাভ বচ্চনের সেই, মানে তার যে বেড়ে ওঠাটা, তার বাবা যে একজন কবি ছিলেন, এবং তার যে বেড়ে ওঠাটা, আপনি কি দেখেছেন অমিতাভ বচ্চনের স্ট্রাগল? শুনেছেন অমিতাভ বচ্চনের গম্ভীর গলার জন্য অমিতাভ বচ্চনকে বলা হয়েছিল, ইউ আর নট কম্পিটেন্ট টু পারফর্ম ইন অল ইন্ডিয়া রেডিও আর বিবিধ ভারতী। ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। অথচ পরবর্তীকালে অমিতাভ বচ্চনের গলার ভয়েস হয়ে উঠলো সারা পৃথিবীর একটা সিনেমার ইউএসপি। তার কণ্ঠস্বর মানে ইউএসপি। অমিতাভ বচ্চনের কবিতা শুনেছেন? অমিতাভ বচ্চনের গল্প বলা শুনেছেন? শুধু অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়ংম্যান চেহারা দেখলে হবে না। আমার ফেভারিট নায়ক, বাট তার মানে এই নয় আমি তার অ্যাংরি ইয়ংম্যান চেহারার জন্য তার নায়ক। আরে হি ইজ এ ম্যান, ইজ এ গ্রেট ম্যান। তার দারুণ গুণাবলী, সেই গুণাবলীর জন্য তার আমি ফ্যান। আপনারাও তাই। সো তার গল্প বলাটা শুনুন। ইউটিউবে গিয়ে যান, তার কবিতা পড়া দেখুন, তার গল্প বলা দেখুন, সার্চ করুন, জেনুন, জানুন, বুঝুন। শুধুমাত্র অ্যাংরি ইয়ং ম্যান নিয়ে পড়ে থাকলে চলবে না। তা বাবা মারা কি করবেন?
এই প্রতিটি শব্দের মধ্যে আবেগের প্রয়োগ করার চেষ্টা করবেন। সো আপনাদের আজ থেকেই ভাবতে শুরু করুন, আজকে রাত্রি থেকেই ভাবতে শুরু করুন, কালকে লেসন প্ল্যান করুন। কতক্ষণ লাগে এটা করতে? এটা 10 মিনিটের ব্যাপার। 10 মিনিটের কথা আপনার কাছে নেই। আপনি এত কথা বলেন সারাদিন ধরে, আপনি এত প্রেম নিবেদন করেন, আপনি এত রকম মানুষের সঙ্গে মেশেন, আপনি এত রকম বিষয় নিয়ে আলোচনা করেন, চায়ের দোকানে আপনি ফাটিয়ে দেন, ট্রেনের কামরা আপনি বিশ্বকাপের পুরো অ্যানালিসিস দিয়ে দেন, আপনি ব্যাটিং বোলিং ফুটবলিং সব বোঝেন, আর আপনি এইটুকু 10 মিনিট বলতে পারবেন না বাচ্চার সময়ের কথা? পারবেন। ইউ হ্যাভ টু, ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ, ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ। নিজেকে কন্ডিশনিং করুন, নিজেকে কন্ডিশনিং করুন। শুধুমাত্র শারীরিক পরিশ্রমের মাধ্যমে কন্ডিশনিং ডেভেলপ হয় না। ইচ্ছাকে জাগরিত করুন, মানসিক কন্ডিশনিং করুন। আপনি পারবেন, কাল থেকেই আপনি পারবেন। গল্প শেষে আলাপ করুন। আলাপ মানে তার থেকে ফিডব্যাক নিন। আলাপ শব্দটা এখানে ফিডব্যাক। তুমি হলে কি করতে? তোমার প্রিয় চরিত্র কোনটা? মানে আপনি একটা গল্প বলেছেন, গল্প বলার পরে সেখানে আপনি বলুন তুমি হলে কি করতে। এই যে গল্পটা শুনলে তুমি কি হলে কি করতে, মানে তাকে ইনভলভ করে দিন স্টোরির মধ্যে। তোমার প্রিয় চরিত্র কোনটা, এই চরিত্র থেকে তুমি কি শিখলে। সো এইভাবে তার সঙ্গে আপনি ফিডব্যাক এর মধ্যে তাকে ওই গল্পের মধ্যে ঢুকিয়ে দিলেন। পরের দিন আপনার বাচ্চা বাবা আর একটা গল্প বলো, মা আর একটা গল্প বলো। আরে ইউ হ্যাভ টু ক্রিয়েট স্টোরিজ। কে বলেছে আপনি পারেন না? আপনিই পারেন। আপনি যদি না পারেন তাহলে আপনার বাচ্চার প্রবলেম সলভ করা সম্ভব হয়। সো আপনি সেই রোল মডেল, আপনি পারেন। আর আপনার বাচ্চার মধ্যে আপনি স্ক্রিনের বদলে বইয়ের আগ্রহ গড়িয়ে তুলতে পারেন। বাবা মার করণীয়, আগে থেকেই 2-3টি গল্প বই রেডি করুন, রেডি করতে শুরু করুন। গল্পের সময় নিজেও মোবাইল ব্যবহার করবেন না, খবরদার নয়। আমাকে ক্ষমা করবেন, অত্যন্ত ভাবে বিনীত ভাবে ক্ষমা চাইছি। আমি একবার মোবাইল ফোন আপনাদের সামনে রিসিভ করেছি। আমি একবার রিসিভ করেছি, একটা ফোনকে কলকে রিসিভ করতে হয়েছে। আমি অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত ছিলাম। অ্যাপেল হসপিটাল হায়দ্রাবাদের মাধ্যমে আমার কিছু প্রজেক্টের কিছু কাজকর্ম ব্যাপার থাকে, সেখান থেকে আমার কাছে ফোনটা এসেছিল। এবং আমি সেখান থেকে মানে উত্তর না দিতে পারলে সে ডিসিশনের মুশকিল হবে। এর আমাকে ক্ষমা করবেন, আমি অনিচ্ছা সত্ত্বেও আমাকে ফোনটা রিসিভ করতে হয়েছে এই টপিকে আলোচনা করার সময়। তা আমি আমার রোল মডেলে একটু বিঘ্ন ঘটিয়ে ফেলেছি, ক্ষমা প্রার্থী। আগে থেকে 2-3টি গল্প রেডি রাখুন। গল্পের সময় নিজেও মোবাইল ব্যবহার করবেন না। শিশুর উত্তর বা ভাবনাকে মূল্য দিয়ে শুনুন। প্রতিদিন প্রতিদিন একটা করে গল্পের রুটিন বানান, এটা যেন ওর প্রিয় সময় হয়ে ওঠে। অর্থাৎ ওই যে গল্প, সেটা যেন প্রিয় সময় হয়ে ওঠে। রে বাবা গল্প বলবে, গল্প বাবা গল্প বলবে, মা গল্প বলবে। এই আমি এখন আমি আর কোনো কথা শুনবো না, এখন গল্প বলবে। আমি আমার নাতির মধ্যে এগুলো দেখতে পাই। আমার নাতির মধ্যে আমার স্ত্রী এই ভূমিকা পালন করেন, তাকে এইভাবে ট্রেন করা হয়েছে। আমার স্ত্রী এই ভূমিকা পালন করেন। ছোট্ট টিপস, প্রথম দিন ও খুব মনোযোগ না দিলে হতাশ হবেন না। দেবেই না হয়তো অ্যাটেনশন, একদম হতাশ হবেন না। আপনি রোল মডেল, এত সোজা না। রোল মডেলের ভূমিকাটা আপনাকে দিয়ে দিয়েছি ফকটিয়া, আপনি ভাবলেন যে আমি তো রোল মডেল, হিরো হয়ে গেলেন। না, ইউ হ্যাভ টু পারফর্ম ওয়েল, দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট। আপনি রোল মডেল হিসেবে পারফর্ম করুন। ইউ ক্যান, আপনি পারেন, আপনি পারবেন। গল্পটা যদি ওর প্রিয় কিছু বিষয় নিয়ে মানে হয়, যেমন ধরুন ওর কোনো প্রাণী নিয়ে হয়, বা রাজকুমারী নিয়ে হয়, বা রোবট নিয়ে হয়, ও বেশি আগ্রহ দেখাবে। গল্পের শিশুর নাম ঢুকিয়ে দিন, গল্পে শিশুর নাম ঢুকিয়ে দিন, ওর আগ্রহ বেড়ে যাবে। ওই গল্পের মধ্যে ওর নাম ঢুকিয়ে দিন। রোহন সেই শয়তান শিয়ালটাকে মেরে ফেললো। রোহন ওই সিংহের সঙ্গে লড়াই করলো, এবং রোহনকে সকলে মা কাঁধে তুলে নিয়ে সবাই পতাকা ওড়াতে ওড়াতে জঙ্গলের মধ্য দিয়ে শহরের দিকে আবার ফিরে এলো। দেখবেন তার এফেক্ট কি। মানুষ তার নিজের নামটা শুনতে চায়। এই শুনছো, এই শুনছেন দাদা, শুনছেন, এই শব্দর বদলে আশিস বাবু শুনছেন, আশিস কাকু শুনছেন, আশিস স্যার শুনছেন।
এই শব্দ আমার অতি প্রিয়। আপনার কি নয়? আপনি কি আপনার নিজের নামটা বারবার শুনতে চান না? বিকজ ইউর নেম ইজ ইউর মোস্ট লাইক থিংস। আপনি আপনার সব থেকে প্রিয় জিনিস ওটা, ইউ লাইক ইট ভেরি মাচ। সো আপনার বাচ্চাও কি এর থেকে ব্যতিক্রম হবে? সো তার নামটাকে ঢুকিয়ে দিন। সন্তান কি শিখবে? একদম শেষ পর্যায়ে প্রথম দিনের প্রোগ্রাম, মোবাইল ছাড়া সময় কাটানো মানে বিরক্তিকর নয়। মোবাইল ছাড়া সময় কাটানো মানেই সেটা বিরক্তিকর নয়, বাচ্চার মনের মধ্যে এটা ঢুকে যাবে। দিনের কাজটা দুদিন হোক, দুদিনের কাজটা দরকার হলে 3 দিন হোক, বাট আপনি রেজাল্ট পাবেনই। গল্প শোনার মাধ্যমে কল্পনা শক্তি, মনোযোগ এবং ভাষা উন্নত হয়। আপনি যখন বলছেন একটা সবুজ রাস্তার মধ্য দিয়ে আমি হেঁটে চলেছি, দেখুন তো চোখটা বুঝে দেখুন, সঙ্গে সঙ্গে আপনি দেখবেন সবুজ রাস্তা, এবং আপনি দেখতে পাবেন আপনি গুটি গুটি পায়ে সেখান দিয়ে হেঁটে চলেছেন। আর যখন আপনি কোনো ভার্চুয়াল সিনেমা দেখছেন, রিল দেখছেন, ওখানে পুরো সবুজ ঘাসটা তৈরি করে দেওয়া হয়েছে, আপনার মস্তিষ্কের মধ্যে কিছু প্লে করতে হচ্ছে না। সো ক্রিয়েটিভিটির জায়গা নয় ওটা। যে বানিয়েছে সে ক্রিয়েটিভ, বাট আপনি যখন দেখছেন আপনি আপনার ডোপামাইন ট্র্যাপে পড়ে যাচ্ছেন। আর আপনাকে ট্র্যাপে ফেলার জন্যই মেটা এই আবিষ্কারটি করে বসে আছে, এবং আপনি এই ট্র্যাপে পা দিয়ে বসে আছেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, গল্প শোনার মাধ্যমে কল্পনা শক্তিকে জাগিয়ে তুলুন, মনোযোগ এবং ভাষাকে উন্নত করুন। বাবা মার সঙ্গে সময় কাটানো মানেই ভালোবাসা এবং নিরাপত্তা। চাইল্ড সাইকোলজিতে বলা হয় শিশুর সব থেকে গুরুত্বপূর্ণ চাহিদার নাম হলো নিরাপত্তা। নিরাপত্তা। যখন সে বাবা মার কাছে আছে, বাবা মার প্রোটেকশনে আছে, তখন সে বাবা মার সঙ্গে সময় কাটাচ্ছে, তখন সে বাবা মাকে শ্রেষ্ঠ হিরো এবং হিরোইন ভেবে বসে থাকে। একটা গল্প তৈরি করুন, আলটিমেট গল্প, যেখানে আপনি রাজা, আপনার স্ত্রী রানী, আর এ রাজকন্যা বা রাজপুত্র। আপনাদের নামেই হোক সে গল্প, এবং আপনারা কোন এক দুর্ভাগা রাজ্যের কোন এক সৌভাগ্যবান শহরের বাসিন্দা। আসুন, এই রাজ্যেও আমরা নতুন ফুল ফোটাতে পারি। আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন, এই বিশ্বাস রাখুন। এটাই আমাদের প্রথম দিনের লেসন। এবার আমরা যাব দ্বিতীয় দিনে, ডে 2। এবং আপনাদের অবগতির জন্য জানাই, এই ডে 2 হবে আজকে আমাদের শেষ লেসন। যদিও আমরা 1 সপ্তাহ বাদে মিলিত হব, তবুও আমি আজকে এই 2টি লেসনই ডেলিভারি করব, কারণ এই 2টি লেসনকে আপনারা যখনই সাফল্যের চুম্বন স্পর্শ করবেন, এই 2টো লেসনে যখন আপনারা সফল হয়ে যাবেন, আগামী বৃহস্পতিবার আপনাদের যে দল, সেই দল আরো সংখ্যায় বাড়িয়ে তুলবেন, এবং আরো অনেকে প্রবেশ করুন, সকলকে সজাগ করুন, এবং এটাকে প্র্যাকটিস করুন, এবং দেখবেন পরিবর্তন আসতে শুরু করবে। তখন আমরা এর পরবর্তী ধাপে আরো উন্নতর প্রসেসের মধ্যে প্রবেশ করব। মনোবৈজ্ঞানিক এই প্রসেস আপনাকে অবশ্যই একটা দুর্দান্ত সফল জায়গায় পৌঁছতে পারবে। আর এটা করতেই হবে, ইউ হ্যাভ টু। ইউ আর দ্য রোল মডেল। ইউ ক্যান ডু ইট স্যার, ইউ ক্যান ডু ইট ম্যাডাম। ডে 2, মোবাইল ছাড়াই প্রিয় খেলার সময়। মোবাইল ছাড়াই প্রিয় খেলার সময়। ওর ছেলেবেলার খেলাগুলোকে ফিরিয়ে আনুন। দৌড়ঝাঁপ, লুকোচুরি, অথবা শুধু খেলনা নিয়ে গল্প গুজব, মোবাইলের বিকল্প আছেই, এগুলোই বিকল্প। চ্যালেঞ্জের উদ্দেশ্য কি? শিশুরা খেলার মধ্যেই শেখে, শিশুরা খেলার মধ্যেই শেখে। খেলাধুলা করতে পারলে টিম বিল্ডিং হয়, খেলাধুলা করতে পারলে হারতে শেখে। আরে স্যার, জেতা তো অবশ্যই, কিন্তু হারতে শেখাটা যে কত জরুরি আজকের জীবনে, সেটা আমরা বোধহয় ভুলতে বসেছি। আমরা যা কিছু চাইছে শিশু সবকিছু এনে হাজির করে দিচ্ছি। শিশু শুধু শুধু জিততে শিখেছে, জিত করলেই পাবো, জিতবো। বাট খেলার মাঠে যখন হার হয়, তখন শিশু শিশু অ্যানালিসিস করতে শুরু করে, কেন হারলাম। কোচ বুঝিয়ে দেন কেন হারলাম।
এই ফিডব্যাক নেওয়ার হ্যাবিট ডেভেলপ করে বাচ্চার মধ্যে, এবং সে জীবন সংগ্রামে যখন কোথাও ব্যর্থ হয় তখন এই ফিডব্যাক নেওয়ার যে হ্যাবিট, ব্যর্থতা মানে জীবন শেষ নয়, এই ফিডব্যাক নিয়ে আবার নিজেকে নতুন বিক্রমের প্রস্তুত করবার মানসিকতা তার মধ্যে গড়ে ওঠে। এই জন্য খেলতে পাঠানোটা অত্যন্ত জরুরি, কারণ খেলার মাঠে আমরা হারতে শিখি, জয় তো পাবোই, জয় তো পাবোই, যত প্র্যাকটিস করব তত জয়ের কাছে যাব, কিন্তু জয়ের পথে যেতে যেতে আমরা যে হারবো, সেখান থেকে আমরা আরো আরো শিখবো। যে কোনোদিনও হারেনি সে কিছু শেখেনি, লিখে রাখুন, যে কোনোদিনও হারেনি সে কিছু শেখেনি। আর যে বারবার হেরেছে সেই জীবন যুদ্ধে সব থেকে বেশি শিখেছে, এবং তার শেষের অ্যাটেম্প গুলো, লাস্ট যে অ্যাটেম্প গুলো, সেগুলো ইউনিক অ্যাটেম্প, সেগুলো ইউনিক অ্যাটেম্প, সিজনড, ইউনিক, তাকে কিছুতেই আর তখন রোধ করা যায় না। আপনার শিশুটিও, আপনার সন্তানটিও সেই ইউনিক সন্তানে পরিণত হতে পারে। ইয়াস, ইউ আর দ্য রোল মডেল। দুঃখ, আনন্দ, জয়, হার, সব ওই খেলার মধ্য দিয়ে তারা রপ্ত করে। আজকের দিনে মোবাইল ও ট্যাব এতটাই আকর্ষণীয় যে অনেক সময় ওদের খেলার অভ্যাসটাই হারিয়ে যায়। এই চ্যালেঞ্জের মাধ্যমে শিশুকে শেখানো হবে মোবাইল ছাড়াও খেলা যায়, মজা করা যায়। কাজের ধাপ কিরম ভাবে হবে? স্টেপ কি? এক, আজ 1 ঘন্টা সময় দিন শুধু খেলাধুলার জন্য। আজ 1 ঘন্টা সময় দিন শুধু খেলাধুলার জন্য। শিশুর পছন্দের খেলনা বা খেলা বেছে নিন। মোবাইল বন্ধ করে খেলায় পুরো মনোযোগ দিন। মনোযোগ পুরো খেলায় থাকবে, ওই সময় কোনো ফোন রিসিভ করা যাবে না। বাবা মা সঙ্গে খেলায় যোগ দিন, খেলাটা যেন আরো আনন্দময় হয়। সকলে মুভমেন্ট করে করে খেলা, এই দৌড়া দৌড়া করে আপনি বসে বসে আপনি সোফায় গায়ে এলিয়ে দৌড়া বাবা দৌড়া বাবা, আপনার বাবা দৌড়াবে না, আপনার বাবা দৌড়াবে না। আপনার বাবা দমকল দেওয়া পুতুল নয় যে আপনি দৌড়া বাবা বলে ঘুরিয়ে দিলে না দৌড়াতে শুরু করবে। আপনি যতক্ষণ দৌড়াবেন আপনার বাবা ততক্ষণ দৌড়াবে, মানে আপনি প্রথম নিজেকে আগে দম লাগা। So my dear friends, are you ready? Are you ready? If you are not ready, then you cannot expect any result. If you are ready, the result will be inevitable. The result will be inevitable. আপনি যদি পারেন, আপনি যদি পারেন, আপনি যদি পারেন, আপনি যদি পারেন, তাহলে, আপনি যদি পারেন, তাহলে আপনি বিশ্বকে জয় করতে পারেন। আপনি পারবেন, আপনি পারবেন। চলুন বাবা মার সঙ্গে খেলায় যোগ দিন, খেলার পর একসাথে আলোচনা করুন। খেলা শেষ, খেলা শেষ হলে খেলা শেষ নয়, খেলা দেওয়ার পর টিম মিটিং হয় না, হ্যাবিট ফরমেশন করুন। আজকের খেলার কোন অংশটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? ক্রিয়েট ইউর প্লে, আপনি নিজে খেলা তৈরি করুন, কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে। তার মানে কি, ও ভাবতে শুরু করলে, অ্যানালাইটিক্যাল ব্রেন তৈরি হবে ওর মধ্যে। আরে বাবা, এবার শিশুর করণীয়, বাবা মার কি করণীয় আছে এখানে? শিশুর পছন্দ জানা জরুরি, ও কি দৌড়টা পছন্দ করে, নাকি বোর্ড গেম, কোন ধরনের খেলা, খেলা তো অনেক রকম হতে পারে, বোর্ড গেম পছন্দ করে না দৌড়ঝাঁপ পছন্দ করে। যদি খেলনা দরকার হয় আগে থেকেই প্রস্তুত রাখুন, সময় থাকলে নিজেও খেলার অংশ নিন, এতে ওর আত্মবিশ্বাস বাড়বে। ঘরের বাইরে খেলতে নিয়ে যেতে পারলে আরো ভালো হয়, সেটাই আমি সব থেকে বেশি সাজেস্ট করি। ঘরের বাইরে নিয়ে যেতে পারলে একদম বোকামি, এই বাইরে গেলে শিশু ইনফেক্টেড হবে, এই কথাটা একদম বোকামি। কারণ যত যাবে তত ইমিউনিটি পাওয়ার বাড়বে, একে বলা হয় অ্যাকওয়ার্ড ইমিউনিটি। ছোট্ট টিপস, আস্তে আস্তে এক্সপোজারে নিয়ে যেতে হবে। ছোট্ট টিপস, বাইরে খেলার জায়গায় মা থাকলে, না থাকলে ঘরেই পুতুল খেলা বা রোল প্লে করুন। যদি জায়গা পাচ্ছেন না বাইরে, কি করবেন? ওর পছন্দের কার্টুন বা গল্পের চরিত্রগুলোকে খেলায় ঢুকিয়ে দিন। ওর পছন্দ, যাদের সঙ্গে ওই সেই, মানে মোবাইলেও যেগুলো ইউজ করতো তাদেরকে আমি খেলার জায়গায় নিয়ে চলে আসুন, চরিত্রগুলো ওখানে দিয়ে দিন। বাড়ির জন্য শিশুকে ভাই বোন বা পাড়ার বন্ধু আমন্ত্রণ জানিয়ে
খেলার মজাটাকে বাড়িয়ে দিন, আশেপাশের বাচ্চাদেরকে ডেকে নিন, মিশতে শেখান, কমিউনিটি বিল্ড করতে শেখান, টিম বিল্ডিং করতে শেখান। চলুন, এখানেই আমরা আমাদের আলোচনাকে প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, আজকের আলোচনাকে। কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা বলার দরকার। শরীর শরীর চর্চা মানেই আনন্দ। খেলার মধ্য দিয়ে সামাজিকতা, নিয়ম মানা, মেনে নেওয়া শেখা যায়, হারকে মেনে নেওয়া শেখা যায়। মোবাইল ছাড়াও সময় আনন্দে কাটানো সম্ভব হয়। এবং এক্সারসাইজ আমাদের কিভাবে ইমোশনাল রেগুলেশন করে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এক্সারসাইজ ইনক্রিজেস লেভেলস অফ ডোপামাইন অ্যান্ড এন্ডোরফিনস ইন দ্য ব্রেন, যার ফলে রিডিউসেস কর্টিজল অ্যান্ড অ্যাড্রেনালাইন লেভেলস ইন দ্য ব্রেন হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রেস। এর ফলে মুড ইজ ইমপ্রুভড অ্যান্ড অ্যাংজাইটি ডিক্রিজেস বিকজ এন্ডোরফিনস আর ন্যাচারাল মুড বুস্টার্স, মুড ফিল্টার্স, লিফটার্স। এবং এর ফলে দিস কম্বিনেশন রেজাল্টস ইন দ্য ব্রেন বিং প্রাইমড ফর অপটিমাল সেলফ রেগুলেশন। অর্থাৎ আপনি মনকে যদি নিয়ন্ত্রণ করতে চান, আপনার ক্ষেত্রেও এক্সারসাইজ এভাবেই হেল্প করতে পারে। সো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এটুকুই বলতে পারি, তোমার মন কি জানে? তুমি কি চাও তোমার সমস্ত প্রতিভা, তোমার সমস্ত ইচ্ছা, তোমার সমস্ত আবেগ, তোমার সমস্ত চিন্তা একত্রিত হয়ে উদ্ভাসিত করুক তোমার যাত্রাপথ, তোমার সাফল্য? মনে রাখো, তুমি যা চাও তুমি তাই হতে পারো। তুমি তাই হতে পারো, তুমি যা চাও তুমি তাই হতে পারো। এটা তুমি বিশ্বাস করো। এবং সেই বিশ্বাস থেকেই আমাদের পরবর্তী দিনের আলোচনা শুরু হবে। খাবারের সময় পুরোপুরি স্কিন মুক্ত কিভাবে হবেন। কিন্তু আজকে সেই আলোচনা আমি প্রবেশ করব না। আপনাদেরকে প্রিপারেশনের জন্য এই দুটো লেসনকে গভীরভাবে অনুশীলনের জন্য বলবো। আপনারা আশা করি পুরো বিষয়টাকে অনুধাবন করেছেন, অ্যাপ্লাই ইট। একদম শেষ কথাটি বলবো আলোচনার শেষ ধাপে, লার্ন অ্যান্ড টিচ মাইন্ডফুলনেস। এই মাইন্ডফুলনেস ট্রেনিং শুরু করার কথা ভাবুন, কিভাবে করতে হয় আমি শেখাবো এর পরের দিন। মাইন্ডফুলনেস ট্রেনিং আপনাকে অনেকভাবে হেল্প করতে পারে। নেক্সট আমরা 31শে জুলাই মিট করব 2025, হাউ লং ইট অ্যাকচুয়ালি টেক্স টু ফর্ম এ নিউ হ্যাবিট। এখানে সেই ডায়াগ্রামটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। 2 উইকস, সরি 3 উইকস, 2 মান্থস, 8 মান্থস। আপনি একটা মিনিমাম সময় লাগে হ্যাবিট ফর্মেশনের জন্য 3 সপ্তাহ, একটা অ্যাভারেজ সময় লাগে 2 মাস, আর ম্যাক্সিমাম সময় লাগে 8 মাস। এটা গবেষণার দ্বারা প্রমাণিত। সো এই 3 সপ্তাহটা ভালো করে পার করুন। এর ফলে আপনি ইকুইপড হয়ে যাবেন, আপনি প্রস্তুত হয়ে যাবেন, এবং আপনার জীবন আনন্দময়, এবং আপনি পারবেন এক বিজয়ী পিতামাতার ভূমিকা পালন করতে। আপনাদের সকলকে অবশ্যই শুভেচ্ছা জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আপনাদের মতামত, আপনারা যদি কিছু বলতে চান, কোনো কমিউনিকেট করতে চান, করতে পারেন। আমি 1 মিনিট অপেক্ষা করব আপনাদের রেসপন্সের জন্য, তারপরে আমি আজকে বিদায় গ্রহণ। এনি কোশ্চেন? ঠিক আছে বন্ধু, আপনাদের সকলকে অভিনন্দন জানাই আপনাদের অংশগ্রহণ করার জন্য। বাই 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 বাই।